হচ্ছে না। হ্যাঁ, আমি বন্ধ করে রেখেছিলাম, এই যে অন করছি। হ্যাঁ, আচ্ছা। আমরা জাস্ট এখন বরাবর 9টা বাজলো, তো 2-3 মিনিট জাস্ট একটু ওয়েট করব। হ্যাঁ, পুরোপুরি 9টা বেজে গেছে, কারো ঘড়িতে হয়তো 2 মিনিট আমি জাস্ট অ্যাডিশনাল টাইম ধরছি। 9টা 2-এ আমরা শুরু করে দিব, ঠিক আছে? জাস্ট 2 মিনিট। অনেকের হয়তো ইন্টারনেট ইস্যু থাকে। আচ্ছা, ইকুয়েশন আমরা যে গতদিন পড়া দিয়েছিলাম 12 পর্যন্ত, কারো কোনো কোথাও প্রবলেম নাই? কেউই কিছু আমাকে দেয়নি, আমি একটু অবাক হলাম আর কি। অনেকে না পড়ে দেয় নাই, অনেকে হয়তো পড়ে দেয় নাই, আবার অনেকে হয়তো পেরেছে, কেউ কেউ হয়তো পারেনি। তো আসলে একটু বললে বুঝতে পারতাম যে কি অবস্থা। আপনাদের মধ্যে কেউ যদি একটু বলে। হ্যালো? কেউ মনে হয় বলছিল, যা বলছিলেন একটু বললে ভালো হতো। ভাইয়া আমি ক্লাস করতে পারিনি লাস্টটা। আচ্ছা, ঠিক আছে, আজকে থেকে শুরু করেন, আর কিছু করার নাই। আর দেখি, চেষ্টা করছি রেকর্ডিং এর। রেকর্ডিং হলে আমি কিছু কিছু ক্লাস দিয়ে রাখবো, বাট আগেই বলে দিই, সব ক্লাস আমি আসলে রেকর্ডেড দিব না। এটা হয়তো জাস্ট একটা দুটা তিনটা সমস্যা হতে পারে, সেটা দিব। হ্যাঁ, মানে এখানে একটু প্রাইভেসি ইস্যু আছে, জিনিসগুলো বেশি ইয়া হয়ে যায়। হ্যাঁ, এই জন্য জাস্ট মাঝে মধ্যে হয়তো 2-4টা ক্লাস আমি হয়তো রেকর্ডেড আপনাদেরকে দিব। বাট আপনারা চেষ্টা করবেন এখানে এই ক্লাসটা করার। হ্যাঁ, আর আসলে রেকর্ডেড ক্লাস আর ডিরেক্ট ক্লাসের অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, এখানে আপনি যে কোনো কিছু আস্ক করতে পারবেন, রেকর্ডেডে সেটা পারবেন না। তো যাই হোক, আমরা শুরু করি, আজকে আমাদের সময় হয়ে গেছে। আমরা শুরু করি আজকে আমরা। আচ্ছা, 1 থেকে 12 পর্যন্ত যারা আছেন তাদের কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, ঠিক আছে। থাকলে হোয়াটসঅ্যাপে জানাবেন, যেহেতু জানান নাই আমি এটা অ্যাজিউম করে নিলাম যে কারো কোনো প্রবলেম নাই, আর যারা করেনি অবশ্যই তাদের প্রবলেম হওয়ার কোনো চান্সই নাই, তাই না? তাহলে এখন আমরা কোশ্চিন নাম্বার 13-এ যাব আজকে। কোশ্চিন নাম্বার 13-এ একটা নিউ টপিক আছে, সেটা হচ্ছে সেটেলমেন্ট, 6 নম্বর এন্ট্রিটা। ঠিক আছে? আপনারা প্রত্যেকটা এন্ট্রির এই নিউ নিউ যে এন্ট্রি, মানে প্রত্যেকটা কোশ্চিনে একটা করে নিউ এন্ট্রি আসে, সেটা আপনারা একটা সিস্টেমেটিক অর্ডারে বইটা সাজানো আছে, আপনারা সেই এন্ট্রিটা মার্ক করে নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমরা জাস্ট আলোচনা করি। আলোচনার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব সেই জায়গা পর্যন্ত পৌঁছে যেতে, ঠিক আছে? আচ্ছা, সাপোজ আমাদের ফার্স্ট এন্ট্রি কি বলছে আপনারা সেটা দেখেন। হ্যাঁ, কোশ্চিন 13-এর ফার্স্ট এন্ট্রি বলছে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ 8,000, গুডস 4,000 এন্ড মেশিনারি 5,000। আচ্ছা, তার মানে বিজনেস স্টার্ট করেছে, ক্যাশ ছিল 8,000 টাকা, ক্যাশ 8,000 টাকা ইনক্রিজ হলো, গুডস 4,000 টাকা ইনক্রিজ হলো, মেশিনারি 5,000 টাকা ইনক্রিজ হলো। আচ্ছা, এটা দিয়ে বিজনেস শুরু করেছে, তাহলে 8 আর 4-এ 12 আর 5-এ 17,000 টাকার টোটাল অ্যাসেট দিয়ে সে বিজনেস শুরু করেছে। তাহলে যে টাকার বিজনেস শুরু করলো সেই টাকার ক্যাপিটালও বাড়বে, 17,000 টাকা ক্যাপিটালও ইনক্রিজ হলো। ঠিক আছে, এটা ফার্স্ট এন্ট্রি। আচ্ছা, এবার কোশ্চিন নাম্বার 13-এর 2 নম্বর এন্ট্রি। আচ্ছা, 1 মিনিট না। কোশ্চিন নাম্বার 13-এর এখন আমরা 2 নম্বর এন্ট্রিতে যাব। 2 নম্বর এন্ট্রিতে বলছে পারচেস মেশিন ফর 2,000, 2,000 টাকা দিয়ে মেশিন কিনা হয়েছে। ঠিক আছে, তাহলে 2,000 টাকা দিয়ে যদি মেশিন কিনা হয়। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে সাব্বির, আমি একটু এবার হচ্ছে সাব্বির। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমরা এখন দেখি 2,000 টাকা দিয়ে যদি মেশিন পারচেস করা হয় তাহলে কি হয়। ক্যাশ 2,000 টাকা আমার কমে যাচ্ছে, আর মেশিনারিজ 2,000 টাকা ইনক্রিজ হচ্ছে, তাই না? কারণ 2,000 টাকা দিয়ে আমি মেশিন কিনেছি, মেশিন কিনলে টাকা আমার কাছ থেকে চলে যাচ্ছে, ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ 2,000। আর বিনিময়ে আরেকটা অ্যাসেট আমার কাছে আসছে, মেশিনারি। মেশিনারি আমার কাছে ইনক্রিজ হচ্ছে, আগে ছিল 5,000 টাকার, এখন আরো 2,000 টাকার ইনক্রিজ। আচ্ছা, এখন
নম্বর এন্ট্রির 3 নম্বর কোশ্চিন, ক্রেডিট ফ্রম নেহা 3000। আচ্ছা, নেহার কাছ থেকে 52,000 টাকার মাল পারচেস করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে গুডস আমি যেহেতু পারচেস করেছি, বেড়ে যাবে 3,000 টাকার। এই গুডস বেড়ে গেছে 3,000 টাকার, গুডস বেড়ে গেছে 3,000 টাকার, কারণ আমি 3,000 টাকার গুডস বাকিতে ক্রয় করেছি, এই জন্য 3,000 টাকার গুডস ইনক্রিজ। আচ্ছা, এখন গুডস ইনক্রিজ করেছি, আমি কি এটার বিনিময়ে কাউকে কোনো টাকা দিয়েছি? না, এটার জন্য আমি কাউকে কোনো টাকা দিইনি, আমি বাকিতে কিনেছি। কার কাছ থেকে কিনেছি? নেহার কাছ থেকে কিনেছি। আচ্ছা, বাকিতে পারচেস করলে কি হয় আপনারা একটু দেখেন, লাইবিলিটিজ ইনক্রিজ হয়। Liabilities এর ঠিক নিচে নাম আসবে অ্যাকাউন্টস পেয়েবল নেহা। মানে কি? মানে আজকে নেহা বাকিতে 3,000 মাল কিনছি, এই টাকাটা আমি করবো, তার কাছে আমি দায়ী, ঠিক আছে। আজকে বাকিতে আমি 3,000 টাকার গুডস কিনেছি, 3,000 টাকার গুডস আমার ফিউচার, তাকে এই টাকাটা পে করতে হবে। ফিউচারে যা পে করতে হয় তা কি? লাইবিলিটিস, তাই না? তাহলে পে করবো, যে টাকাটার বাকি পে করব, কাকে পে করব? নেহাকে করব। এই জন্য এই অ্যাকাউন্টের নাম হয় অ্যাকাউন্টস পেয়েবল নেহা। অ্যাকাউন্টস পেয়েবল নেহা ইনক্রিজ হবে কত টাকা? 3,000 টাকা, ঠিক আছে। এটা হলো। আরো বুঝতে প্রবলেম হলে সাথে সাথে আমাকে বলবেন। আচ্ছা, এবার আমরা কোশ্চিন নাম্বার 30 তে যাব। বলছে পারচেজ গুডস ফর ক্যাশ 2,200, 2200 টাকার। আচ্ছা, 2200 টাকার গুডস পারচেজ করেছে, তাহলে কি হবে? আমার গুডস বেড়ে গেল, তাহলে আমার গুডস বেড়ে গেল 2200 টাকা, ক্যাশ কমে গেল 2200 টাকা, কারণ এটা ক্যাশে কিনা হয়েছে, ঠিক আছে। বেড়েছে, বিনিময়ে আমার কাছে ক্যাশ কমে গেছে, ঠিক আছে। গুডস ইনক্রিজ হয়ে ডিক্রিজ। আচ্ছা, তাহলে এখন আমি একটা কথা বলবো, এন্ট্রি নাম্বার 3, নাম্বার 4 দুটাতেই গুডস পারচেজ করা হয়েছে, বেড়েছে, কিন্তু 4 নম্বর এন্ট্রিতে ক্যাশে গুডস কিনেছে, আর 3 নম্বর এন্ট্রিতে বাকিতে গুডস কিনেছে, এই জন্য দায় বেড়ে গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে এদের মেন ডিফারেন্স। ডিফারেন্সটা কি? যখন আমি বাকিতে কিনবো তখন আমার দায় বাড়বে, লাইবিলিটি, কারণ সেই বাকির টাকাটা ফিউচারে তাকে আমার দিতে হবে। আর যখন আমি ক্যাশ কিনবো তখন আমার ক্যাশ কমে যাবে, এখানে কোনো দায় নেই, ক্যাশ কাহিনী শেষ, ঠিক। এটা হচ্ছে 13 নম্বর কোশ্চেনের 4 নম্বর এন্ট্রি। 13 আমরা যাব 5 নম্বর এন্ট্রিতে, ঠিক আছে। 5 নম্বর এন্ট্রিতে বলছে পারচেজ গুডস 1 ক্রেডিট 1,300, 1300 টাকার বাকি মাল কিনা হয়েছে। আবার এন্ট্রির মতো সেম, যেহেতু গুডস পারচেজ করা হয়েছে 1300 টাকার, গুডস ইনক্রিজ হয়ে গেল 1300 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল, ঠিক আছে, যেহেতু কোনো নাম নাই আমরাই নিব নেহা, মানে একজনই ক্রেডিটর, ঠিক আছে। নেহা, নেহা দায় বেড়ে গেছে আমার 1300 টাকা, কারণ আমি তাকে টাকা পে করি নাই, আমি গুডস কিনেছি কিন্তু বাকিতে কিনেছি। বাকিতে কিনলে কি হয়? লাইবিলিটি হয়। একটা ঘর পেয়েবল নেহা, যেটা ইনক্রিজ হয়েছে কত টাকা? 1300, কারণ এটা আমি বাকিতে কিনেছি। 3 নম্বর এন্ট্রি আর 5 নম্বর আলাদা। বাকিতে ক্রয় করলে কি হয়? ঘরে গুডস বেড়ে যায়, গুডস ইনক্রিজ হয়, ইনক্রিজ হয়, কারণ ভবিষ্যতে এই টাকাটা আমার পে করতে হবে। ভবিষ্যতে যেটা পে করা হয় সেটাকেই বলা হয় লাইবিলিটি, ঠিক আছে। 13 নম্বর কোশ্চিনের 5 নম্বর এন্ট্রি। এখন আমরা যাব নিউ এন্ট্রি। 6 নম্বর এন্ট্রিটা হচ্ছে আমাদের নিউ এন্ট্রি। এখানে কি বলছে দেখেন, বলছে পেড টু নেহা 2,000 ইনস্টলমেন্ট অফ হার ক্লেম। আচ্ছা, নেহার কাছ থেকে আমাদের কত টাকা ছিল? 3,000 টাকার মাল কিনা ছিল। আচ্ছা, কেবল এখানে নাম নাই, নেহা ধরছি না, দরকার নাই। আচ্ছা দেখেন, এখানে অ্যাকাউন্টস পেয়েবল নেহা, নেহার কাছ থেকে কত টাকার মাল পারচেস করা ছিল? নেহার কাছ থেকে আমি মাল পারচেস করেছিলাম 3,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল নেহার কাছ থেকে, ঠিক আছে। আমি ইয়েলো লাইটার করে দিলাম, নিয়েছিলাম। এখন সেটেলমেন্ট ইস্যু আসবে। সেটেলমেন্ট বলতে কি বুঝায় আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আগে মুদিখানার দোকানগুলোতে পরিবারের লোকজন বাকি খেত, একটা নাম থাকতো, হয়তো বাবার নামে একটা খাতা করা থাকতো,
সারা মাস সারা বছর বাকি খেত, বছরে একদিন যখন হাল খাতা হয় নিয়ম হলো সেদিন ফুল পেমেন্ট দিতে হবে। হ্যাঁ, এটা পেয়েছি। আচ্ছা, তো যখন ফুল পেমেন্ট হাল খাতা, সে আপনার কাছে কার্ড আসে যে আজকে আমাদের হাল খাতা, মানে সেদিন আপনাকে ফুল পেমেন্ট নামটা কাটিয়ে আসতে হবে, তারপর আবার আপনি সারা বছর বাকি খাবেন, আবার পরের হাল খাতাতে দিতে ছিল। তো এখনো হয়তো অনেক জায়গায় আছে। তো ওই যে আপনি যখন যাবেন, ধরেন সে আপনার কাছে 5,100 টাকা পেত, তখন আপনি যে 5,000 টাকা নেন, 100 টাকা ছাড়, 100 টাকা বাদ, তখন 5,000 টাকা দিয়ে আপনার খাতা 100 টাকার পেমেন্টটা কেটে দিল। তাহলে আপনার দায় 100, কিন্তু আপনি পেমেন্ট করছেন 100 টাকা, আপনার কি হচ্ছে, প্রফিট হচ্ছে। এবং যে বিজনেসম্যানকে আপনি পে করছেন ওনার কিন্তু 100 টাকা বলা হয় সেটেলমেন্ট। হ্যাঁ, তাহলে সেট করে তার প্রফিট হয়, আর যার সাথে সেটেলমেন্ট করা হয় তার লস হয়। ঠিক আছে। আচ্ছা দেখ, 6 নম্বর এন্ট্রিতে বলছে পেড টু নেহা ইন ফুল সেটেলমেন্ট অফ হার ক্লেম। আজকে নেহা আপনার কাছে তার হচ্ছে নববর্ষের সেই হাল খাতা, সে দাওয়াত দিয়েছে আমার 2,800 টাকা, বললাম যে আমার নামটা কেটে ক্লিয়ার করে দেন পেমেন্টটা। আচ্ছা, তখন কি হলো, ক্যাশ দিলাম আমি 2,800 টাকা, আমার ক্যাশ কমে গেল 2,800 টাকা, 3,000 টাকা দায়, 3,000 টাকা আমার কমে গেল, দায় কমে গেল 3,000 টাকা, খাতাটা কেটে দিবে। সেটেলমেন্টে কি হয়, আমার কোনো আর দায় থাকে না, দায় ডিক্রিজ হয়ে গেছে। ডিক্রিজ হয়ে যাওয়া মানে মাইনাস হয়ে যাওয়া। দেখেন এখানে আমার দায় ছিল টাকা, দায়টা আমার বাদ হয়ে গেল। ঠিক আছে, বাদ হয়ে গেল, খাতায় তাকে ফুল পেমেন্ট স্বরূপ বললাম যে আমার নামটা কেটে দেন, সে নাম কেটে দিল। হ্যাঁ, পরে কি হলো, আমি তাকে ক্যাশ দিলাম 2,800 টাকা, মানে 200 টাকা কম দিল। টাকা তো 3,000 দিলাম, 2,800 দিয়ে আমি সলভ করে নিলাম। ঠিক আছে, প্রফিট হলে ক্যাপিটাল ইনক্রিজ হয়, ক্যাপিটালে এটা যোগ হয়, এটা তো। আচ্ছা, লস হলে বিয়োগ হতো। তাহলে সেটেলমেন্টে কি হলো, আমি এই জন্য profit হলো। তাহলে আমি ক্যাশ দিলাম 2,800, দেনা 2,800 টাকা দিয়ে 3,000 টাকা দেনা আমি পরিপূর্ণ করলাম, তাহলে আমার 200 টাকা। ঠিক আছে, এটাকেই বলা হয় সেটেলমেন্ট। এটাই হলো সেই নতুন টপিক, 13 নম্বর কোশ্চিনে আছে, 13 নম্বর কোশ্চিনের 6 নম্বর এন্ট্রি, আমি যার মান দিই আপনারা এটা পড়বেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা লাস্ট এন্ট্রিতে যাব। 13 নম্বর কোশ্চিনের 7 নম্বর এন্ট্রি বলছে চার্জ ডেপ্রিসিয়েশন ওয়ান মেশিন। আচ্ছা, তাহলে মেশিনারির ভ্যালু, ডেপ্রিসিয়েশনটা একটা এক্সপেন্স, মানে যেই এক্সপেন্সের জন্য কাউকে কোনো টাকা দিতে হয় না। সাপোজ আমাদের একটা চ্যাপ্টার আছে, আমরা সেটা আলোচনা করব ইনশাল্লাহ। আপাতত জাস্ট আমি আপনাদের বুঝাবো ডেপ্রিসিয়েশনটা আসলে কেমন। ধরেন একটা মোটর সাইকেল, আচ্ছা একটা মোবাইলের এক্সাম্পল দিই, একটা বছর আগে কিনে 10,000 টাকা, আজকে যদি আমি বিক্রি করতে যাই দাম পাবো 6,000 টাকা। যে মোবাইল 10 ছিলাম এখন তো সেই মোবাইলই আছে, তাহলে দাম কমে গেছে। এখন দেখা যাচ্ছে প্রযুক্তিটা আপডেটেড হচ্ছে, অনেক নতুন নতুন সফটওয়্যার ইনস্টল, মানে নতুন করে অ্যাড হচ্ছে, এবং মোবাইল তার কিছুটা ক্ষয় সাধন হয়েছে, মডেল চেঞ্জ হয়েছে, এই বিভিন্ন কারণে মোবাইলটা, এটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, অ্যাসেটটা সেমই আছে বাট তার ভ্যালুটা কমে গেছে। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন হলে কি হয়, এটা একটা নন ক্যাশ এক্সপেন্স। ডেপ্রিসিয়েশন হলে কাউকে টাকা দিতে হয় না, ভ্যালু কমে যায়। এখানে মেশিনের ডেপ্রিসিয়েশন হয়েছে, এই জন্য মেশিনের ভ্যালু 1,000 টাকা কমে যাবে, আর যেহেতু এক্সপেন্স এই জন্য ক্যাপিটাল যাবে। ক্যাশ এক্সপেন্স হলে আমাদের এন্ট্রি কি হতো, যত ক্যাশ এক্সপেন্স সেখানে এন্ট্রি হয়, ক্যাশও কমে যায়, ক্যাপিটালও কমে যায়, কিন্তু এটা নন ক্যাশ এক্সপেন্স হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 30 এটার আমি ছবি দিয়ে দিব। এখন আমি হাতে, যেমন নাম্বার এন্ট্রিতে আমি সেটেলমেন্ট করেছি বিধায় আমার প্রফিট হয়েছে। 15 নাম্বার কোশ্চিনটা করবো, 15 নম্বর কোশ্চিন, যেখানে আমার সাথে সেটেলমেন্ট, তার মানে আমার লস হবে। ঠিক আছে, সেটা আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করে দিব।
আচ্ছা, দেখেন এই নাম্বার 15 এর 1 নাম্বার এন্ট্রিতে বলছে, ভাইয়া ক্যামেরাটা আরেকটু ঘুরায় ধরা যায় না, মানে হচ্ছে না, ওই ওনার সিকিউরিটির পার্টটা দেখা যাচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, 1 নাম্বার এন্ট্রি 15 বলছে ক্যাশ 20,000 এন্ড ফার্নিচার 5,000। তাহলে ব্যবসা শুরু 20,000 টাকা ক্যাশ ইনক্রিজ হবে, আর ফার্নিচার ইনক্রিজ হবে হলো 5,000 টাকা। 20,000 টাকা ক্যাশ ইনক্রিজ হচ্ছে, ফার্নিচার ইনক্রিজ হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে। টাকা ক্যাপিটাল ইনক্রিজ হবে, ঠিক আছে। ক্যাপিটাল ইনক্রিজ হবে 1,000। আচ্ছা, এটা আমাদের গেল হলো নাম্বার এন্ট্রি, বলছে 20,000 টাকা ক্যাশ এবং ফার্নিচার দিয়ে বিজনেস স্টার্ট করেছে, তাহলে দুইটাই অ্যাসেট, অ্যাসেট সাইডে বেড়ে গেল, এই দুই হবে সেই পরিমাণ ক্যাপিটাল বাড়বে, সেটা হলো 20 আর 5 25,000, ঠিক আছে। এটা 1 নাম্বার এন্ট্রি। এই 34টা ইকুয়েশনে প্রত্যেক 1 নাম্বার এন্ট্রিটা এটাই। আচ্ছা, এবার আমরা 2 নাম্বারে যাব। হ্যাঁ, নাম্বারে বলছে দেখেন, হি পারচেজ গুডস ফ্রম রোজি 1 ক্রেডিট, বাকিতে 7,000 টাকার গুডস কিনেছে, তাহলে কি হবে? আমার আগে গুডস বেড়ে যাবে, গুডস ইনক্রিজ হবে 7,000 টাকার, গুডস ইনক্রিজ হবে 7,000 টাকার। যেহেতু আমি টাকা দেইনি, সেহেতু আমার লাইবিলিটি ইনক্রিজ হবে, পেয়েবল রোজি, অ্যাকাউন্টস পেয়েবল রোজি, এটা ইনক্রিজ হবে কত টাকা? 7,000 টাকা, কারণ আমি বাকিতে কিনেছি, এই জন্য আমার গুডস বেড়ে গেছে, সাথে সাথে বেড়ে গেছে, ঠিক আছে। 7,000 টাকার আমি গুডস বাকিতে কিনেছি, আমার গুডসও বেড়ে গেছে অ্যাসেট, সাথে সাথে আমার লাইবিলিটিসও বেড়ে গেছে, মানে যেহেতু বাকি কিনেছি, ফিউচারে এই টাকাটা আমার রোজিকে পে করতে হবে, ঠিক আছে। অ্যাকাউন্টিং এ সবসময় স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়, কেউ কারোর সাথে চিটিং বা বেইমানি করবে না। হ্যাঁ, একটা আইডিয়াল, একটা আদর্শ অ্যাকাউন্টিং এর একটা মূল কথা। আমরা যখন অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল গুলো আপনাদের সাথে আলোচনা করব, তখন হয়ে যাবে। আগে আমরা ইকুয়েশন করি, দিয়ে জার্নাল এন্ট্রিজ করি, তারপরে লেজার, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এগুলো করার পর যে প্রিন্সিপাল গুলো আছে, সব প্রিন্সিপাল আছে সব আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনাদের একদম ক্ল্যারিটি চলে আসে, ঠিক আছে। আর 2 হলো, এখন 15 নাম্বার কোশ্চিনের 3 নাম্বার এন্ট্রিটা আমরা করব। হি সোল্ড গুডস ফর ক্যাশ কস্টিং 1,500 2,000, 1,500 টাকার মাল বিক্রি করেছে সঞ্জয় 2,000 টাকায়, তাহলে সঞ্জয়ের কি হয়েছে? প্রফিট হয়েছে 500 বিক্রি করা, গুডস কমে গেছে কত টাকার? 1,500 সেল করা হয়েছে ফর ফর ক্যাশ, তাহলে ক্যাশ বৃদ্ধি হয়েছে, কত টাকায় বেচেছে? 2,000 টাকায়। 2,000 গুডস চলে গেছে 1,500 টাকার, বিনিময়ে ক্যাশ পেয়েছি 2,000 টাকা, তাহলে আমার প্রফিট হয়েছে, কারণ 1,500 টাকার মাল আমি 2,000 টাকায় বিক্রি করি, প্রফিট 500 টাকা, তাহলে আমি এখানে ক্যাপিটাল, ক্যাপিটাল বেড়ে যাবে, কত টাকা? 500 টাকা। কেন ক্যাপিটাল ইনক্রিজ হবে? কারণ হচ্ছে এটা আমার প্রফিট, এটা আমার প্রফিট হলে ক্যাপিটাল বাড়ে, ইনক্রিজ হওয়া, আর লস হলে ক্যাপিটাল কমে। কারণ কি? কারণ বিজনেসে লাভ হোক আর লস হোক, দুইটাই মালিকের, দুইটাই ক্যাপিটালে যায় টাকা, তাই না? মালিকের টাকাটা, যে টাকাটা ব্যবসায় খাটে, সেটাই তো ক্যাপিটাল, সেটাকেই তো অনার্স ইকুইটি। এখন আমরা তারপরের ধাপগুলোতে যাই, আর অনার্স ইকুইটির আরেকটা নামই কিন্তু ক্যাপিটাল। এটা আগে ক্যাপিটাল বলা হতো, ইদানিং আমেরিকানরা এটাকে অনার্স, এই তো। এখন 4 নাম্বার এন্ট্রিতে আমরা যাব। পারচেস মোর ফার্নিচার, আরো ফার্নিচার কিনা হয়েছে ফর ক্যাশ,
টাকা দিয়ে আরো ফার্নিচার কিনেছে, তাহলে কি হবে? তাহলে ক্যাশ 3,000 টাকা কমে যাবে, ক্যাশে যেহেতু কিনা হয়েছে, ক্যাশ কমে যাবে 3,000 টাকা। ফার্নিচার আগের ছিল 5,000 টাকার, সাথে আরো ফার্নিচার কিনা হয়েছে। তাহলে একটা অ্যাসেট ক্যাশ 1,000 টাকা, বিনিময়ে আরেকটা অ্যাসেট ফার্নিচার আমার কাছে বেড়ে গেল 3,000 টাকা, তাই না? এই পাশে কোনো এই পাশে কোনো কাজ নেই। আচ্ছা, এটা গেল 4। এবার আমরা 5টা করব। দেখেন, কোশ্চিন নাম্বার 15 এর 5 নাম্বার এন্ট্রিতে কি বলছে? গুডস 1 কেডি টু দিনেশ কস্টিং 2,500 3,200। আচ্ছা, 2,500 টাকায় দিনেশকে বাকিতে বিক্রি করা হয়েছে। কথাটার মানে কি? যে আমি, মানে সঞ্জয় যার বিজনেস, সে বিক্রি করেছে দিনেশকে 2,500 টাকার কিনা মাল, মানে 700 টাকা লাভে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এখানে দেখেন, প্রথম, যেহেতু মাল বিক্রি করছে কত টাকার, 2,500 টাকার, 2,500 টাকার গুডস কমে যাবে, কারণ 2,500 করেছে। এখন কথা হলো, 2,500 টাকার মাল সে বিক্রি করেছে, সে কি টাকা পেয়েছে? টাকা পায়নি, বাকিতে বিক্রি করেছে। বাকিতে বিক্রি করলে কি হয়? ফিউচারে যাবে, মানে ফিউচারে রিসিভ হবে, মানে এটা অ্যাকাউন্ট রিসিভেবল বলা হয়। হ্যাঁ, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল এটা একটা অ্যাসেট। কার কাছে বিক্রি করেছে তার নামটা লিখতে হবে। হ্যাঁ, তো বিক্রি করেছে দিনেশের কাছে, অ্যাকাউন্ট রিসিভেবল দিনেশ, এটা অ্যাসেট সাইডে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল দিনেশ কত টাকায়? 3,200 টাকায়। তাহলে দেখে, 2,500 টাকা দিনেশকে বিক্রি 3,200 টাকায়, তাহলে 2,500 টাকার মাল যদি 3,200 টাকায় বিক্রি করি, আমার প্রফিট কত হয়েছে? 700 টাকা। এই 700 টাকা ক্যাপিটালে যোগ হবে, ক্যাপিটাল ইনক্রিজ হবে 700 টাকা। কেন? কারণ হচ্ছে এটা আমার প্রফিট। এন্ট্রিটা আমি আবার বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। নাম্বার এন্ট্রি, এখানে বলছে সোল্ড গুডস অন কেটি, দিনেশকে বাকিতে গুডস বিক্রি করা হয়েছে, যার কস্টিং ছিল, বিক্রি করা হয়েছে 32। তো আমরা যে গুডস বিক্রি করি, কিনা দামে কেউ কখনো বিক্রি করি? লাভ করে বিক্রি করি, কারণ বিজনেসের মেন গোল হচ্ছে প্রফিট আর্ন করা। ঠিক আছে, তাহলে দেখেন, 2,500 টাকা বিক্রি করা হয়েছে 3,200 টাকায়। তাহলে 2,500 মাল 3,200-তে বিক্রি করলে ডিফারেন্স কত? 3,200 বিয়োগ 2,500, 700 টাকা। এই হচ্ছে প্রফিট। প্রফিটটা কোথায় যায়? ক্যাপিটালে যায়, কারণ যোগ হয়, বিজনেসে লস হলে ক্যাপিটালে বিয়োগ হয়। কেন এটা হয়? কারণ বিজনেসে লাভ লস যাই হোক, সেটা মালিক, ক্যাপিটাল মানেই হলো মালিকের ইনভেস্টমেন্ট। ঠিক আছে, গুডস যে আমি বিক্রি করেছি, বিনিময়ে তো আমি টাকা পাই নাই, ভবিষ্যতে রিসিভ করব, ফিউচারে রিসিভ করব, সেটাই হলো অ্যাকাউন্ট রিসিভেবল। কার? দিনেশের কাছে করব, এই জন্য নামটা পাশে লিখে দিতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবল দিনেশ। এটা ইনক্রিজ হয়েছে, এটা অ্যাসেট সাইড। কেন অ্যাসেট? কারণ আমি 3,200 টাকা পাবো, এটা একটা বেনিফিট। ফিউচারে যা যা বেনিফিট দেয় তাই হচ্ছে অ্যাসেট। ফিউচারে আমি 3,200 টাকা পেলে এটা একটা আমার ফিউচার বেনিফিট, এই জন্য এটা অ্যাসেট। ঠিক আছে, এই দুইটাই অ্যাসেট সাইডে। এটা হলো 5 নাম্বার এন্ট্রি। এখন আমরা 15-র 6 নাম্বার এন্ট্রিতে যাব। 6 নাম্বার এন্ট্রিতে বলছে পেড ওয়েজেস 500। আচ্ছা, ওয়েজেস মানে দিন মজুরি। আমার কোম্পানিতে আমি লেবার টাকা শোধ করেছি, তাহলে ওয়েজেসটা কি? আমার এক্সপেন্স। এক্সপেন্স হলে কি হয়? ক্যাশও কমে যায়, ক্যাশও কমে গেল 500 টাকা, ক্যাপিটালও কমে যাবে 500 টাকা। আচ্ছা, এটা আমি বুঝাই দিচ্ছি, তাহলে আপনারা আরো হয়ে যাবেন। ক্যাশ কমে যাবে 500 টাকা, ক্যাপিটাল। কেন এটা কমে যাবে? কারণ হচ্ছে এটা আমার ওয়েজেস এক্সপেন্স, কারণটা আমি এখানে লিখে দেওয়ার জন্য। ওয়েজেস এক্সপেন্স। আচ্ছা, এটা হচ্ছে আমার ওয়েজেস এক্সপেন্স। যে কোনো এক্সপেন্স হলে, হ্যাঁ, যে কোনো এক্সপেন্স কমে, যে কোনো এক্সপেন্স হলে ক্যাশ কমে যায়, ক্যাপিটালও কমে যায়।
কমে যায়। যে কোনো এক্সপেন্স হলে ক্যাশও কমে যায়, ক্যাপিটালও কমে যায়। ঠিক, ওয়েজেস এক্সপেন্স দেখেন আমার ক্যাশও কমে গেছে, আমার ক্যাপিটাল কমে, 6 নম্বর এন্ট্রি হয়ে গেল। এবার 7 নম্বর এন্ট্রিতে আমরা যাব, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এন্ট্রি, সেটা হলো আমার সেটেলমেন্টের এন্ট্রি। এর আগে আমি সেটেলমেন্ট করেছিলাম, এখন আমার সাথে সেটেলমেন্ট করা হবে। ঠিক আছে, 13 নম্বর কোশ্চিনে আমি প্রফিট হয়েছিল, আর যার সাথে সেটেলমেন্ট করা হয় তার লস হয়। এইবার আমার সাথে সেটেলমেন্ট করবে, তার মানে কি? তার মানে আমার লস হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন কি বলছে। 15 নম্বর কোশ্চিনের 7 নম্বর এন্ট্রি বলছে রিসিভ 3 ফুল সেটেলমেন্ট অফ হিজ ক্লেম। আচ্ছা, দিনেশের কাছে আমরা কত টাকা পাবো কেউ বলতে পারে? এই যে দেখেন, আমি এক ফুল দিনেশ 3200 টাকা, তাকে আমি বাকি বিক্রি করেছিলাম 5 নম্বর এন্ট্রিতে। ঠিক আছে, 3200 টাকা, আমার কিনা ছিল 2500, আমি বেচেছিলাম 700 টাকা। এখন আজকের দিনে আমার যখন হাল খাতা, দিনেশ এসে আমাকে টাকা দিল 3000, বললো আমার খাতাটা কেটে দিল, যেহেতু কিছু ডিসকাউন্ট দিতেই হবে। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব? আমি 3000 টাকা ক্যাশ পেয়েছি, মানে ক্যাশ 3000 টাকা, 3000 টাকা বিনিময়ে আমি কি করব? রিসিভেবল দিনেশ, এটা আমি ঠিক আছে, কত টাকা? 3200 টাকা, যা ছিল তাই। এই নামটা আমি ডিক্রিজ করে দিলাম, এটা ছিল ইনক্রিজ, এখন হলো, তার মানে বাদ হয়ে গেল। কারণ কি? ইনক্রিজ মানে হচ্ছে, ডিক্রিজ মানে হচ্ছে বিয়োগ। ঠিক আছে, কাটাকাটি হয়ে গেল, নাই হয়ে গেল। তাহলে আমি পেতাম হলো 3200 টাকা, আমাকে দিল, খাতা কেটে দিলাম, তাহলে আমার লস হলো কত টাকা? 200 টাকা। লস হলে কি হয়? ক্যাপিটাল থেকে বিয়োগ হয়, ক্যাপিটাল ডিক্রিজ হয়ে যাবে, ক্যাপিটাল ডিক্রিজ হয়ে যাবে। কত টাকা? 200 টাকা। কেন? কারণ এটা আমার লস। দেখেন, আমি পেতাম দিনেশের কাছে অ্যাকাউন্ট রিসিভেবল, মানে করতাম 3200 টাকা, সেখানে সে আমাকে দিয়েছে 3000 টাকা। 3000 টাকা দিয়ে বলেছে আমার খাতাটা কেটে দেন, আজকে আমার হাল খাতা, আমি, সে আবার আসবে ভবিষ্যতে, আবার ব্যবসা করব, আবার লাভ হবে, এই উদ্দেশ্যে। তাহলে আমার লস কত টাকা হলো? 200 টাকা। ঠিক আছে, আপনারা যে আমার গুডস কিনা ছিল 200 টাকায়, বেচেছিলাম 3200 টাকা, প্রফিট ধরেছিলাম 700 টাকা, কিন্তু যদি সে আমাকে 200 কমও দেয়, 500 টাকা প্রফিট থাকবে। ঠিক আছে, এই জন্যই আমি এটা মেনে নিব, দিলা আবার ভবিষ্যতে ব্যবসা হবে, এটাই হচ্ছে মূল বিষয়, এটাই হয়। আচ্ছা, এটা হলো কোশ্চিন নাম্বার 7 গেল, 15। ঠিক আছে, আমার সাথে সেটেলমেন্ট করা হয়েছে, এই জন্য আমার লস হয়েছে। সেটেলমেন্ট হয় তার লস হয়, সহজ কথা। আমি একটু নোট দিয়ে দিই। আমার সাথে সেটেলমেন্ট হয়েছে, দেয়ারফর আমার লস হয়েছে, লস। ওকে, এই তো নোট দিয়ে দিলাম, আপনি বললেই হবে। হুম, নাম্বার 15 এর 8 নম্বর এন্ট্রিতে আমরা যাব। 8 নম্বর এন্ট্রিতে বলছে ফর পার্সোনাল ইউজ 3000 টাকা, পার্সোনাল ইউজের জন্য 3000 করা হয়েছে, তাহলে ক্যাশ 3 টাকা কমে যাবে, ক্যাপিটাল 1000 টাকা কমে যাবে। কেন এটা হবে? ক্যাশও কমে যাবে 3000, ক্যাপিটালও কমে যাবে 3000, কারণ হচ্ছে এটা ড্রয়িং এক্সপেন্স, এটা এক্সপেন্স, ড্রয়িং এক্সপেন্স, যে কোনো এক্সপেন্স হলে কি হয়? ক্যাশও কমে যায়, ক্যাপিটালও কমে যায়। আর ড্রয়িং এক্সপেন্স কাকে বলে? ওনার পার্সোনাল ইউজের জন্য টাকা উত্তোলন করলে, ওনার পার্সোনাল ইউজ এর জন্য কোম্পানি থেকে টাকা গুডস নিলে,
নিলে ড্রয়িংস, ঠিক আছে। ওকে, এটা হলো ড্রয়িংস এর সংজ্ঞা, ঠিক আছে। যে এক্সপেন্স, এক্সপেন্স হলে কি হয়, কমে যায়, ক্যাপিটালও কমে যায়। আচ্ছা, আমরা দিতে যাব, বলছে পেড ক্যাশ টু রোজি 6,800 ইন ফুল সেটেলমেন্ট। আচ্ছা, এইবার এটা 9 নম্বর এন্ট্রিটা আরেকটা সেটেলমেন্টের এন্ট্রি। এখানে আমি সেটেলমেন্ট করছি রোজির সাথে। একবার একটু আগে 7 নম্বরে আমার সাথে কেউ সেটেলমেন্ট করেছে, রোজির সাথে। রোজি আমার কাছে কত টাকা পাইতো, 2 নম্বর এন্ট্রিতে আপনারা দেখতে পারেন অ্যাকাউন্টস পেয়েবল রোজ আছে, তার কাছ থেকে আমি বাকিতে গুডস কিনেছিলাম 7,000 টাকার। আজকে রোজির হাল খাতা, তো আমি সেখানে গেলাম, যে তাকে 6,800 পেতো, কত আমার কাছে পেতো হচ্ছে 7,000 টাকা, ঠিক আছে। সে আমার কাছে পেতো, আমি আজকে তার হাল খাতায় যে 200 টাকা কম দিলাম, দিয়ে আমি তার সাথে সেটেলমেন্ট করলাম। তাহলে আমি ক্যাশ দিলাম কত, ক্যাশ দিলাম 6,800 টাকা, এটা আমার কমে গেল। আচ্ছা, সাথে সাথে আমার ক্যাশ লাইবিলিটিও কমে গেল, অ্যাকাউন্টস পেয়েবল, ঠিক আছে। অ্যাকাউন্টস পেয়েবল রোজি, এটা ডিক্রিজ হয়ে গেল কত টাকা, এটা 7,000 টাকা। তাহলে ক্যাশ দিলাম 6,800, 7,000 টাকা, তাহলে 200 টাকা আমার প্রফিট, ঠিক আছে। এটা ক্যাপিটালে যোগ হবে। টাকার দায় আমি 6,800 টাকা দিয়ে আমি কভার করে ফেললাম, ঠিক আছে। তাহলে এই যে টাকা হলো, এই 200 টাকা হচ্ছে আমার প্রফিট, এই কারণে ক্যাপিটালে যোগ হবে। এটা গেল 9 নম্বর এন্ট্রি। এখন লাস্ট এন্ট্রি আমাদের এবারে, এখানে বলছে, যে রিসিভড রেন্ট 1,200 টাকা রেন্ট পেয়েছি, এটা আমার ইনকাম। হ্যাঁ, তাহলে আমার কি হবে, আমার যাবে হবে কত টাকা, 1,200 টাকা। ক্যাশ আমার ইনক্রিজ হলো 1,200 টাকা, আর ইনক্রিজ হলো 1,200 টাকা। কারণ কি, কারণ এটা আমার ইনকাম, ঠিক আছে। বেড়ে গেল 1,200 টাকা। ইনকাম হলে কি হয়, আচ্ছা, কারণ কি, এটা কারণটা আমি এখানে লিখে দিই, রেন্ট ইনকাম, রেন্টাল ইনকাম, ঠিক আছে। আমরা তাহলে একটা জিনিস ভালো করে শিখলাম, যে যদি ইনকাম হয় তাহলে ক্যাশও বাড়ে, ক্যাপিটালও বাড়ে, ঠিক আছে। সাপোজ আগে আমার এখন আরো 1,200 টাকা আমার ইনকাম হলো, তাহলে আমার ক্যাপিটাল হলো কত, 11,200 টাকা, মানে ক্যাপিটাল বেড়ে গেল। আচ্ছা, আগে আমার ক্যাশ ছিল 10,000 টাকা, এখন ইনকাম হলো 1,200 টাকা, তার মানে আমার ক্যাশ 12,200 টাকা, তার মানে ক্যাশ আমার, ঠিক আছে। তাহলে ইনকাম হলে ক্যাশও বাড়ে, ক্যাপিটালও বাড়ে। বিপরীতে যান, যদি এক্সপেন্স হয় তাহলে কি হয়, ক্যাশও কমে, ক্যাপিটালও কমে, ঠিক আছে। তাহলে ইনকাম হলে, এক্সপেন্স হলে ক্যাশও কমে, ক্যাপিটালও কমে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, ড্রয়িংস। ড্রয়িংস কাকে বলে, বিজনেসের অনার পার্সন থেকে টাকা বা গুডস নিলে সেটাকে বলা হয় ড্রয়িংস। ড্রয়িংস কোম্পানির জন্য একটা এক্সপেন্স, ঠিক আছে। তাহলে ড্রয়িংস এক্সপেন্স, আমরা জানি ক্যাশও কমে, ক্যাপিটালও কমে, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসেন তার উপরে সেটেলমেন্টের। আমার সাথে সেটেলমেন্ট করা হয়েছে, লস হয়েছে, মানে আমি পেতাম তার কাছে 3,200 টাকা, সে আমাকে 3,000 টাকা দিয়ে সেটেলমেন্ট করেছে, মানে 200। আচ্ছা, এইবার দেখেন এর বিপরীতটা, আমি এবার আবার সেটেলমেন্ট করেছি 9 নম্বর এন্ট্রিতে, আমার 1,000 টাকা, তাকে আমি দিয়েছি 6,800 টাকা। তাহলে এবার আমি 200 টাকা কম দিয়েছি। এটা কারণ কি? কারণ আমি করছি, কারণ খেতি, আমি সেটেলমেন্ট করি, therefore আমার প্রফিট হয়েছে। আমি সেটেলমেন্ট করি, পর আমার প্রফিট হয়েছে। এই প্রত্যেকটাতে আমি নোট দিয়ে দিই। টাইম গেল লেস দেন 1 মিনিট। আপনার দেখেন, হাফ টাইমের পরে আবার আরো 2টা, কারো কোনো যদি কোশ্চিন থাকে পারে, হাফ টাইমের পরেও বলতে পারেন। আর বুঝতে পারলেন কি পাচ্ছেন
ঠিকঠাক আছে কিনা সেটা আমাকে অবশ্যই আউটপুট দিবেন। যারা নতুন আছেন অবশ্যই তারা খুব ভালো এটা দিবেন, ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপে এটা ছবি দিয়ে দিচ্ছি, এগুলো অবশ্যই দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। আমি আরো 2টা করে দিব নতুন টপিকে, তারপরে আপনারা কমপ্লিট করে ফেলবেন আগামী দিন। এন্ট্রিজ আছে, যারা জার্নাল এন্ট্রিজ পারবে, আর জার্নাল এন্ট্রি অ্যাকাউন্টিং এ কোনো কিছুই কেউ লাভবান হতে পারবে না, ঠিক আছে? এই জন্য এটার বেসটা অনেক বেশি স্ট্রং হতে হবে। যার ইকুয়েশন স্ট্রং পার্সেন্ট হয়ে যাবে, যার জার্নাল এন্ট্রি হয়ে যাবে সে
আচ্ছা ইসমাইল ভাই, আপনি বুঝতে পারছেন ক্লাস যে নিচ্ছি? একটু কথা। জি জি ভাইয়া, বুঝতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আর গতদিন যেগুলো পড়িয়ে শুরু করেছিলেন? জি ভাই, আমি তো 15 পর্যন্ত করছিলাম, এই সেটেলমেন্টটাই একটু ঝামেলা ছিল আর কি। আচ্ছা, জি জি, আমি জানি যে সেটাই করে দিচ্ছি। হ্যাঁ, সব জি তো এখানে করে দেওয়া সম্ভব না, আপনার জি জি। মাথায় একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর এরপরে নেক্সট ক্লাস থেকে আমরা জানালে, তারা ইকুয়েশন ভালো পারবে শুধুমাত্র তারাই জার্নাল বুঝতে পারবে, তাছাড়া কিন্তু জার্নাল করতে পারছে। এই দেখেন হাফ টাইমে কি অবস্থা, আমরা ওয়েট করি। হ্যাঁ, আর শিমুল ভাইয়ের কি অবস্থা? শিমুল ভাই একটু বলেন তো, আছেন? শিমুল ভাই আছেন? ভাই, কথা বলা যাবে না? আচ্ছা, আর আচ্ছা, আর একদিন দেখি আসুক। হ্যাঁ, ভাইয়া, জি, এই 25 থেকে যেগুলো আছে ওগুলো একটু দেখলাম যে এই টাইপের, যে বিজনেস শুরু করছে 50,000 টাকা ছোট দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ছোট, এক জি। এক বছর পরে তার হচ্ছে আচ্ছা, অ্যাসেট। ওগুলো ওগুলো এনে অ্যান্সার আমি আপনাকে অ্যান্সার শিট দিয়ে দিব, দেখলেই বুঝতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, ওকে ওকে। কিছু করার দরকার নেই, আমি দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা ওইটা একবার দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমরা শুরু। হ্যাঁ, অনেক সময় তো দেওয়া সম্ভব না সবার জয়েন করার জন্য। আচ্ছা, আমরা শুরু করি। দেখেন, কোশ্চিন নাম্বার 18 এখন আমরা করব। এইখানে আপনার ফুল ঘটনা, আউটস্ট্যান্ডিং এর ঘটনা আছে, সেটা আমরা এখন করব। এই কোশ্চিনের 1 নম্বর এন্ট্রিতে বলছে, আচ্ছা আমি একটু আপনাদেরকে এইভাবে করাই, 25,000। এইভাবে করাই। হ্যাঁ, দেখ, যে স্টার্ট বিজনেস উইথ ₹25,000। আচ্ছা, যেহেতু book ব্যবহার করেছে, আমরা ওগুলো নিব না, জাস্ট আমরা 1,000 টাকা করেছে, 25,000 বেড়ে গেল 25, একদম। আচ্ছা, এবার কোশ্চিন নাম্বার 18 এর 2 যাবো। বলছে বট ফার্নিচার ফর ₹6,000, টাকা দিয়ে ফার্নিচার কিনেছে, তাহলে কি হবে? ক্যাশ কমে যাবে 6,000 টাকা, বেড়ে যাবে 6,000 টাকা, এদিকে কোনো কাজ নেই। দেখেন, একটা অ্যাসেট ক্যাশ চলে গেল, বিনিময়ে আমি আরেকটা অ্যাসেট পেলাম ফার্নিচার, এটা আমার কাছে চলে আসলো, তাই না? ইনক্রিজ হলো, আর এটা ডিক্রিজ হলো। ডিক্রিজ হওয়া মানে বিয়োগ হয়ে যাওয়া আমার, আর ইনক্রিজ হওয়া মানে আমার কাছে অ্যাসেটটা আসা। ঠিক আছে, দুইটাই। এখন 18 নম্বর কোশ্চিন হইলো, এবার 18-র 3 নম্বর এন্ট্রিটা দেখেন, গুডস। হ্যাঁ, ₹5,000 গুডস বাকিতে কিনা হয়েছে, ঠিক আছে? তাহলে বেড়ে যাবে, প্রথম কথা, গুডস আমার বেড়ে গেল। 5,000 টাকার গুডস যেহেতু বাকিতে, গুড গুডস বেড়ে গেল। এখন আমি তো কিনেছি, এটা বিনিময়ে কি আমি টাকা কি করেছি? বাকিতে কিনেছি, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, যেহেতু কোনো নাম দেওয়া, সুতরাং অ্যাকাউন্টস পেয়েবল মানে আমার এটা লাইবিলিটি। ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবল হওয়া মানে বেড়ে যাওয়া, দায় বেড়ে গেল, আমার লাইবিলিটিস বেড়ে গেল। কারণ কি? ভাইয়া, রেকর্ডটা মনে আজকে, হয় ওপেন করা হয় নাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, থ্যাংক ইউ ভাই। মানে আসলে আমি অভ্যস্ত না। আচ্ছা, ঠিক আছে। Recording in progress. আচ্ছা, আচ্ছা দেখেন, তাহলে আমি 5,000 goods কিনেছি। আচ্ছা, শুরু থেকে রেকর্ডিং হলো। 1 নম্বর এন্ট্রিতে বলছে যে ক্যাশ 25,000 টাকা দিয়ে বিজনেস শুরু করেছে, তাহলে ক্যাশ 25,000, ক্যাপিটালও ইনক্রিজ হয়ে গেল 25,000। 2 নম্বর এন্ট্রিতে বলছে 6,000 টাকা দিয়ে ফার্নিচার ক্রয় করা হয়েছে, তাহলে কি হবে? চলে যাবে, ফার্নিচার 6,000 আমার কাছে আসবে, ফার্নিচার ইনক্রিজ, আর ক্যাশ ডিক্রিজ 6,000। আচ্ছা, এবার 3 নম্বরে দেখেন, এবারে কি বলছে? বলছে গুডস ক্রয় করা হয়েছে 5,000 টাকা, তাহলে আমার গুডস বেড়ে গেল 5,000 টাকা, যেহেতু বাকিতে কিনেছি টাকা, তাহলে আমার লাইবিলিটিস বেড়ে গেল, আমার দায় বেড়ে গেল, ফিউচারে এই টাকা আমাকে পে করতে হবে। লাইবিলিটিস এর নিচে আমি একটা ঘর করব, অ্যাকাউন্ট পে করতে হবে। ঠিক আছে, এটা আমার লাইবিলিটিস, ফিউচারে যা পে করতে হয় লাইবিলিটিস। কত টাকা? 5,000 টাকা। তাহলে লাইবিলিটিস হয়ে গেল 5,000 টাকা।
একদিকে অ্যাসেট বাড়লো, একদিকে লাইবিলিটি বাড়লো, বাকিতে গুডসটা ক্রয় করেছি। এটা হলো নাম্বার। এখন 18-র 4 নম্বর এন্ট্রি দেখেন কি বলছে। পেড রেন্ট ₹2500 and সিকিউরিটি 5000। আচ্ছা, একটা হলো ভাড়া পরিশোধ করেছি টাকা, আর সিকিউরিটি ডিপোজিটে আমি দিয়েছি 5000 টাকা। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে দেখেন এখানে ডাবল এন্ট্রি আছে, আমরা ডাবলই আলাদা করে আমাদের না হয়। হ্যাঁ, প্রথমে কি বলেছে দেখেন, ক্যাশ রেন্ট বাবদ দিয়েছে 25। তাহলে রেন্টটা হলো আমার এক্সপেন্স। কি হয়, এখানে রেন্ট এক্সপেন্সের জন্য আমি 2500 টাকা ক্যাশ দিয়েছি। সাপোজ বাড়ি ভাড়া টাকা বা 2500 টাকা, ঠিক আছে, এই অফিসের আমি রেন্ট দিয়েছি। আমার এক্সপেন্স হলে কি হয়, ক্যাশও কমে যায়, ক্যাপিটাল কমে, দুইটাই। ফার্স্ট এর এন্ট্রি আছে, এটা কম্বাইন্ড এন্ট্রি, সেটা ডিপোজিট করেছি। ডিপোজিট মানে একটা ঠিক। তাহলে কি হবে, আমার ক্যাশ কমে যাবে, সিকিউরিটি বাড়বে। ক্যাশ 5000 কমে গেছে, সিকিউরিটি ডিপোজিট ইনক্রিজ হয়েছে 5000 টাকা। যেহেতু এটা আমি ফিউচারে এই ডিপোজিটটা করা, আমি পাবো আমার বেনিফিট, আমার অ্যাসেট অ্যাসেট সাইডে সিকিউরিটি। ওকে, তাহলে এই 4 নম্বরে কম্বাইন রেন্ট এক্সপেন্সের সাথে সিকিউরিটি ডিপোজিটের আমরা ভেঙে ভেঙে করলাম। ঠিক আছে, আচ্ছা, যখন এইটা, এখন 5 নাম্বার এন্ট্রিতে আমরা যাব। 18, এটা সেটেলমেন্টের এন্ট্রি। দেখেন কি বলছে, বলছে পেড টু ক্রেডিটরস 4000। আচ্ছা, ক্রেডিটরকে পে করেছে। ক্রেডিটর মানে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল কে বলা হয় ক্রেডিটর। ঠিক আছে, সে আমার কাছে কত টাকা পাইতো, ইয়েলো লাইটার করে দিলাম, আমি একটু লিখেও দিই, অ্যাকাউন্টস পেয়েবল যে সেই হলো ক্রেডিটর, ক্রেডিটর। ঠিক আছে, আচ্ছা, তাহলে অ্যাকাউন্টস আমার কাছে কত টাকা পেতো, 5000 টাকা পেতো। আজকে আমি তাকে তার খাতা 800 টাকা দিয়ে বললাম যে আপনি আমার নামটা কেটে দেন, তাহলে 200 ইনকাম, 200 টাকা আমার প্রফিট বা ইনকাম হয়েছে, কারণ আমি সেটেলমেন্ট করেছি। ঠিক আছে, এটা আমি সেটেলমেন্ট করেছি। করেছি, অতএব আমার প্রফিট। যে সেটেল করে তার প্রফিট হয়, আর যার সাথে সেটেলমেন্ট করা হয় হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন আমার তো 5000 টাকা, সেটা আমি খাতা কাটায় নিয়েছি, অ্যাকাউন্টস পেয়েবলটা এখানেই ছিল, এখানে আমি ডিক্রিজ করাই নিয়েছি, মানে এখানে প্লাস ছিল, এখানে আমি মাইনাস করাই নিয়েছি। প্লাসে মাইনাসে এটা কেটে যাবে। আমি টাকা দিয়েছি 4800, 200 টাকা কম দিয়েছি, এই 200 টাকা আমার বেঁচে গেছে, এটা আমার প্রফিট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার হয়ে গেল 5 নাম্বার এন্ট্রি। এটা তো আমি সেটেলমেন্ট করলাম, যে সেটেলমেন্ট করে সবসময় তার প্রফিট হয়। আমার কাছে অ্যাকাউন্টস পেয়েবল মানে আমার তো 5000 টাকা, তাকে আমি 4800 টাকা দিয়ে 5000 টাকার খাতাটা নিয়েছি, আমার প্রফিট হয়েছে। ঠিক আছে, এটা হলো 5 নাম্বার। এখন আমরা 6 নাম্বার এন্ট্রিতে যাব। 6 নাম্বারটা কমন এপ্রিসিয়েশনের এন্ট্রি ছিল। সেটা কি বলছে দেখেন, বল বাই ₹1000, 1000 টাকা হয়েছে। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এক্সপেন্স হলে বাট এটা হচ্ছে নট এক্সপেন্স, এখানে ক্যাশ এক্সপেন্স, মানে যে এক্সপেন্সের কাউকে হয় না, যেই এর জন্য ক্যাশ দিচ্ছে সেটাকে বলা হয় ক্যাশ, যেমন ডেপ্রিসিয়েশন। আচ্ছা, এই ক্ষেত্রে কি হয় তাহলে, যেহেতু ক্যাপিটাল তো কমবে, ক্যাপিটাল 1000 কমে গেল, কিন্তু এখানে তো ক্যাশ 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 কমার কোনো চান্স নাই, তাহলে এখানে কি হয়, রিলেটেড অ্যাসেটটা কমে যায়, যেমন ফার্নিচারের ভ্যালু কমে। ঠিক আছে, এইটা হচ্ছে সরি
এখন আমরা কোশ্চিন নাম্বার 18 এর লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট এন্ট্রি, অ্যাকচুয়ালি এই entry র জন্যই 18 নম্বর কোশ্চিনটা করা। ঠিক আছে, তাহলে আপনারা মনোযোগ মনোযোগ দিলে আমার মনে হয় যে সবার হয়ে যাবে। হ্যাঁ, লাস্ট বলছে বলছে পেড ফর ওয়েজেস ₹1500, ওই 1500 টাকা পরিশোধ করা হয়েছে এন্ড রিমেইন। আচ্ছা, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে 1500 টাকা এক্সপেন্স আমি পে করে 1500 টাকা করেছি, করার পরেও আরো 500 টাকা আমার এক্সপেন্স থেকে গেছে। তার মানে টোটাল এক্সপেন্স হচ্ছে আমার 2000 টাকা। ঠিক আছে, 2000 এর মধ্যে 15 করে টাকা, তাহলে যে টাকা পে নাই সেটা আমার কি? সেটা হচ্ছে আমার লাইবিলিটি, যে ফিউচারে পে করতে, সেটা লাইবিলিটি। ঠিক আছে, তাহলে এটা জানা মানে এটার ইকুয়েশন আমরা সেটা দেখেন, আমি পে করেছি কত টাকা? 1500 টাকা, তাহলে ক্যাশ 1500 টাকা। ঠিক আছে, আচ্ছা, আমার টোটাল ওয়েজেস এক্সপেন্স কত? এক্সপেন্স হলে কি ক্যাপিটালও কমে। আচ্ছা, ক্যাশ কমলো 1500, ক্যাপিটাল কমে গেল 2000, কারণটা কি? কারণ হচ্ছে ওয়েজেস এক্সপেন্স আমার হয়েছে, আমি একটা অন্য কালি দিয়ে লিখি, 1500 যোগ 500 টাকা। ঠিক আছে, ইজিক্যাল টু টোটাল আমার এক্সপেন্স হয়েছে 2000 টাকা। 2000 টাকার মধ্যে আমি 1500 টাকা ক্যাশ দিতে পেরেছি, 500 টাকা এক দিতে, যে 500 পারি নাই সেটা কি হবে? সেটা ওয়েজেস পেয়েবল হবে, মানে এটা আমার লাইবিলিটি। ওয়েজেস পেয়েবল, ওয়েজেস পেয়েবলটা কোথায়? ঠিক লাইবিলিটিজ এর নিচে থাকে ওয়েজেস পেয়েবল টাকা। ঠিক আছে, এই যে ওয়েজেস পেয়েবল, এটা আমার দায় বেড়ে গেল, কারণ আমার লেবাররা কাজ করেছে কিন্তু তাদের মজুরি আমি এখনো দিতে পারি নাই, আমার কাছে ক্যাশ নাই। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো ওয়েজেস পেয়েবল আমার 500 টাকা, তাহলে আমার লেবাররা কাজ করেছে মোট কত টাকা? 2000 টাকা হয়েছে, 2000 টাকা। এর মধ্যে আমার 1500 ক্যাশ ছিল, আমি 1500 পে করেছি, 500 আমি ওয়েজেস লাইবিলিটি অ্যাকাউন্টে রেখে দিয়েছি। ঠিক আছে, এটা আমি আগামীতে দিব। তাহলে আমার এক্সপেন্স হবে সেটাই আমার ক্যাপিটাল থেকে বিয়োগ হবে, আমি পে করতে, এর সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, তাহলে আমার এক্সপেন্স হয়েছে 2000 টাকা, 2000 টাকা ক্যাপিটাল থেকে আমি ডিডাক্ট করব। ঠিক আছে, এখানে 2000 বিয়োগ করব, আর ক্যাশ থেকে যেহেতু 1500 দিয়েছি 1500 বিয়োগ হবে, আর ওই যে এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এন্ট্রি, আমি এই পুরো লাইটার দিয়ে মার্ক করে দিচ্ছি। আপনারা এটা খুব ভালো করে রাখবেন। কারো কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন, আমি এটা ছবি ঠিক আছে, এই 18 নাম্বার কোশ্চিন হয়ে যাওয়ার রিলেটেড আরেকটা কোশ্চিন আমি এখন করে দিব, আর বাকিগুলোর আপনাদেরকে ছবি দিয়ে দিব। আপনারা প্রবলেম হলে আমাকে জানাবেন। একদম দু একজন তাদের একটু সমস্যা হতে পারে। আচ্ছা, তাহলে তো 18 পরে এখন আমরা দিকে যাব, দেখি আরেকটা কোন কোশ্চিন করা যায়। আচ্ছা, 21 নাম্বার কোশ্চিনটা আমরা করব। 21 নাম্বার করলে যে আপনারা একটা ইয়া পেয়ে যাবেন, কোশ্চিন 21। ওকে, আচ্ছা, অ্যাসেটস ইজিক্যাল টু লায়াবিলিটি প্লাস অনার ইকুইটি। আমরা এখন শুরু করি। নাম্বার 21 এর 1 নাম্বার এন্ট্রিতে বলছে যে স্টার্টেড বিজনেস ₹10,000, তাহলে কি হবে? ক্যাশও বেড়ে যাবে আর এখানে ক্যাপিটালও বেড়ে যাবে 10,000। আচ্ছা, এটা কিন্তু আমি আপনাদেরকে ওয়ার্কিং করে দিই, আপনারা ফরম্যাট করে করতে হয় সেভাবে করবেন। এটা জাস্ট
এর জন্য, যাতে করে কনসেপ্ট গুলো আপনাদের ক্লিয়ার হয়। ঠিক আছে, তাই মাথায় রাখবেন। আর আমরা আগাতে থাকি। 1 নাম্বার হলো, দেখেন কি বলছে, পেড রেন্ট 600 ইনক্লুডিং 100 এট অ্যাডভান্স। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ এন্ট্রি। 600 টাকা রেন্ট পরিশোধ অ্যাডভান্স আছে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, রেন্ট 600, তাহলে আমার ক্যাশ কমে 600 টাকা। আচ্ছা, 600 টাকা কমে গেলে এর মধ্যে 100 টাকা অ্যাডভান্স আছে, তার মানে আমার রেন্ট কত হয়েছে, রেন্ট পরিশোধ হয়েছে 500 টাকা। তাহলে রেন্ট হলো এক্সপেন্স, ক্যাপিটাল থেকে আমার কমে যাবে, কারণ এক্সপেন্স হলে ক্যাশও কমে, ক্যাপিটালও কমে, তাই না? এটা হচ্ছে রেন্ট। ওকে, আচ্ছা, রেন্ট এক্সপেন্স, এটার জন্য 500 টাকা চলে গেল। তাহলে এই 600-র মধ্যে আমার 500 টাকা যদি চলে যায়, থাকে কত, 100 টাকা। এই টাকাটা আমার কি, এই 100 টাকাটা হচ্ছে আমার এই কখনো ক্যাপিটালে যায় না, লিখে দিই, অ্যাডভান্স ক্যাপিটাল এ যায় না। আচ্ছা, অ্যাডভান্স রেন্টের জন্য, এটা আমাকে ফিউচারে বেনিফিট দিবে, কারণ ফিউচারে যে 100 টাকা আর দেওয়া লাগবে না। ঠিক আছে, তাহলে আমার এই অ্যাডভান্স নামে একটা ঘর হবে, অ্যাডভান্স রেন্ট, যেটা আমাকে ফিউচার বেনিফিট দিবে, এটা আমার অ্যাসেট, এটা ইনক্রিজ হবে 100 টাকা। ঠিক আছে, এই আমার, এখন দেখেন আমি আবার বলি, 600 টাকা আমি রেন্ট বাবদ, এর মধ্যে 500 টাকা আমার রেন্ট এক্সপেন্স হয়েছে, যেটা ক্যাপিটালে 500 টাকা, সেটা কি আমার, এই 500 টাকা হচ্ছে আমার রেন্ট এক্সপেন্স। ওকে, এটা হচ্ছে রেন্ট এক্সপেন্স। 100 টাকা এটা আমার অ্যাডভান্স, অ্যাডভান্স কখনো ক্যাপিটালে যায় না, তারা আমাকে বেনিফিট দিবে, এইটার কারণে ফিউচারে যখন আমি ভাড়া দিতে যাব কম দিতে হবে, সুতরাং এটা আমার ফিউচার বেনিফিট দিবে, এই জন্য সেটে পড়বে অ্যাডভান্স রেন্ট হিসাবে 100 টাকা। ঠিক আছে, এটা ইনক্রিজ হচ্ছে। তাহলে এটা 2 নাম্বার এন্ট্রি হলো। এখন আমরা কোশ্চিন নাম্বার 21 এর 3 নাম্বার এন্ট্রিতে যাব। এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, রিসিভড কমিশন রুপিস এন্ড রিমেন আউটস্ট্যান্ডিং 400, তার মানে কি, কমিশন টাকা আমি রিসিভ করেছি, আরো 400 বাকি, তার মানে টোটাল কমিশন হচ্ছে আমার 1400 টাকা। তাহলে আমি ক্যাশ পেয়েছি, মানে কি, ক্যাশ পাওয়া কত, 1000 টাকা, ক্যাশ 1000 টাকা পেয়েছি। ঠিক আছে, আর আমার কত হয়েছে, টোটাল ইনকাম হয়েছে 1400 টাকা, তাহলে আমার টোটাল ইনকামটা চলে যাবে, যোগ হয়ে যাবে, টাকা পাওয়া না পাওয়ার সাথে। ক্যাপিটালে আমার টোটাল চলে গেল 1400 টাকা। 1400 টাকা, কারণ হলো এটা আমার কমিশন ইনকাম, এটা আমার কমিশন ইনকাম। আচ্ছা, কমিশন ইনকাম হলো আমার, ঠিক আছে, কমিশন ইনকাম আমার 1400 টাকা। আচ্ছা, এই 1400 টাকার মধ্যে আমি পেয়েছি 1000 ক্যাশ, 1000 টাকা। আচ্ছা, এটা কি বেড়েছে, কিন্তু ক্যাপিটাল বেড়েছে 1400 আর ক্যাশ বেড়েছে 1000, কারণ 1400 টাকা আমার ইনকাম হয়েছে, কিন্তু ক্যাশে 1000 পেয়েছি, আরো 400 ফিউচারে পাবো। তাহলে সেইটা কি হবে, ফিউচারে পাবো, সেটাকে বলা হয় কমিশন রিসিভেবল, সেটা আমার অ্যাসেট, কমিশন রিসিভেবল, এটা ইনক্রিজ হচ্ছে 400 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এন্ট্রি। আমার টোটাল কমিশন ইনকাম হয়েছে 1400 টাকা, তো আমার ইনকাম, এটা কমিশন ইনকাম, এই জন্য ক্যাপিটালে যোগ হয়েছে। এই 1400 টাকার মধ্যে ক্যাপিটাল যোগ হওয়ার কথা, কিন্তু 1400 টাকা আমি ক্যাশ পাইনি, পেয়েছি 1000 টাকা, এই জন্য বাকি যে 400 টাকা সেটা আমি ফিউচারে পাবো, ফিউচারে রিসিভ
কমিশনের কারণে রিসিভ করবো, এই জন্য কমিশন। এটা আমার অ্যাসেট, ফিউচারে বেনিফিট দিবে, কমিশন ফিউচারে এখান থেকে পাবো, এই জন্য এটাকে অ্যাসেট সাইডে লেখা হয়, কমিশন রিসিভেবল। ঠিক আছে, আচ্ছা আমাদের 3 নাম্বার এন্ট্রি। 21 নাম্বার কোশ্চেনটা আমি এই জন্য করাচ্ছি। আচ্ছা এবার 4 নাম্বারে যাব। 4 নাম্বার হচ্ছে রিসিভ ফিস ইন অ্যাডভান্স 800 টু কম অ্যাসাইনমেন্ট। আচ্ছা বলছে রিসিভ ফিস ইন অ্যাডভান্স ₹800 টু অ্যাসাইনমেন্ট। আচ্ছা আমি ধরেন আপনাদের একটা কোর্স নেওয়ার পরে কি হয়েছে, আপনারা সবাই আমার দিয়েছেন, আমি নিয়েছি, বিনিময়ের চুক্তিটা কি, আপনাদেরকে কালকে কোনো কারণবশত আচ্ছা ফিস নিয়েছি, ফিস নিলে হলো আমি ফিস রিসিভ অ্যাডভান্স 800 নিই, তাহলে আমার কি বাড়লো বলেন, বেড়ে গেল, ক্যাশ কত টাকা বেড়ে গেল 800, তাই না? আমার ক্যাশ বেড়ে গেল 800। কি বলছে, রিসিভ অ্যাডভান্স 800 টু কমপ্লিট অ্যান অ্যাসাইন। তাহলে আমার যে ক্যাশ সাথে আমার কি বাড়লো, আমার লাইবিলিটিস বাড়লো না? লাইবিলিটিস and ফিস কত টাকা? আমি তো এটা এখনো আর্ন করি নাই, আমি টাকাটা হাতে পাচ্ছি, কিন্তু পুরা মাস পড়ানো হইলে সে না আমি টাকাটা আর্ন করবো, তাই না? তাইলে আমার ক্যাশও বাড়লো, লাইবিলিটিস বাড়লো। তাহলে 4। 5 নাম্বার এন্ট্রি কি বলছে, পেড স্কুল ডেট ফ্রম অফিস ক্যাশ। মালিক কি করে, অফিস ছেলের স্কুলের ফিস দিয়েছে 300 টাকা। তো আমরা তো আগেই যে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে বিজনেস থেকে যদি টাকা তুলে নেয় তাহলে সেটাকে ড্রয়িংস, তাই না? তাহলে এটা ড্রয়িংস হলে ক্যাশও কমে যায়, ড্রয়িংস একটা এক্সপেন্স, হ্যাঁ, কমে যায়, ক্যাপিটালও কমে যায়, তাই না? ক্যাশও কমে গেল, কত টাকা, 300 টাকা। কেন? কারণ হচ্ছে এক্সপেন্স। আমি একটু লিখে দিই, হ্যাঁ, ড্রয়িংস ড্রয়িংস এক্সপেন্স কি হয়, ক্যাশও কমে যায়, আচ্ছা আচ্ছা ব্যক্তিগত প্রয়োজনে বিজনেস থেকে টাকা নিবে, ব্যক্তিগত বাচ্চাকে স্কুলে ফিস দিবে, এটা তার ব্যক্তিগত হ্যাঁ প্রয়োজন না। মালিক বিজনেস থেকে টাকা নিলে, টাকা নিলে মালিক ব্যক্তিগত প্রয়োজনে বিজনেস থেকে টাকা নিলে সেটা হচ্ছে ড্রয়িংস। ওকে, আচ্ছা ড্রয়িংস একটা এক্সপেন্স, এক্সপেন্স হলে ক্যাপিটালও কমে। ওকে, আচ্ছা 5 নাম্বার গেল। এখন 6 নাম্বার দেখেন, 6 নম্বরে বলছে অ্যাসাইনমেন্ট কুড নট কমপ্লিটেড দেয়ারফর অল ফিস রিটার্ন। এই যে টাকা নিয়েছিলাম, 100 টাকা নিয়েছিলাম কেন, ফিস হিসাবে, যেটা আমার করেছি কাজটা আপনাদেরকে আমি পড়াবো, তো এখন কোনো কারণবশত আমি পড়াতে পারবো, আমার অসুবিধা, আমি আর পড়াতে পারছি না, আমি নিয়েছিলাম রিটার্ন, কি করব? এই 4 নাম্বার যে এন্ট্রি হবে এটা রিভার্স হবে, এখানে 6 নাম্বারে টাকাটা নিয়ে এখন দিয়ে দিব, তাইলে কি হবে, ক্যাশ ক্রেডিট হয়ে যাবে, ক্যাশ ডিক্রিজ 800 টাকা। আচ্ছা এখানে আনআন ফিস এটা নাই হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে 800 টাকা, মানে জাস্ট উপরের এন্ট্রিটার বিপরীত এন্ট্রি হবে। তাহলে 6 নাম্বার গেল কোশ্চিন 2 লাস্ট এন্ট্রি, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা দেখেন, হ্যাঁ। লাস্ট এন্ট্রিতে কি বলছে, বলছে পারচেজ এ মেশিন ফর ₹5000,
rupees 1500 and took loan from bank for the balance. আচ্ছা, 5,000 টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে একটা মেশিন কিনা হয়েছে, 1,500 টাকা ক্যাশ পেমেন্ট করা হয়েছে, এন্ড বাকি 3,500 টাকা লোন নেওয়া হয়েছে। ঠিক আছে, লোনের মাধ্যমে হয়তো পরিশোধ করেছে। তাহলে আমরা সব মেশিন 5,000 টাকা, তাহলে একটা অ্যাকাউন্ট লিখবো, মেশিন কাছে হয়েছে, হ্যাঁ, মেশিন মেশিন ইনক্রিজ হয়েছে কত টাকা, তার দাম 5,000 টাকা। মেশিন ইনক্রিজ হয়েছে যার দাম হচ্ছে টাকা। আচ্ছা, ইনক্রিজ হয়েছে 5,000 টাকা, পেড 1,500, তাহলে ক্যাশ গেছে 1,500 টাকা, ক্যাশ ডিক্রিজ হয়েছে 1,500 টাকা। তাহলে 1,500 টাকা, আমার মেশিনের দাম হলো 5,000 টাকা, তাহলে থাকে কত, থাকে হচ্ছে আমার 5,000-এর মধ্যে যদি 1,500 দিই থাকে 35। এই 3500 টাকা কি করেছে, 3500 টাকা সে লোন নিয়েছে ব্যাংক। ঠিক আছে, লোন নিলে কি হয়, আমার লাইবিলিটি ইনক্রিজ হয়। তাহলে লোন, ব্যাংক লোন, ব্যাংক ইনক্রিজ হয়ে যাবে, কারণ এটা আমাকে ফিউচারে দিবে। ঠিক আছে, ব্যাংক লোন ইনক্রিজ কত হবে, 3500 টাকা। ঠিক আছে, এই হচ্ছে আমার entry। হ্যাঁ, আমি জাস্ট আবার বুঝাই দিই 7 নম্বর এন্ট্রিটা, এন্ট্রি আপনারা খুব মনোযোগ। বলছে যে পারচেস এ মেশিন ফর ₹5,000, মেশিন কিনেছি, মেশিন কিনলে আমার মেশিন বেড়ে গেল, ইনক্রিজ হয়ে গেল 5,000 টাকা। ওকে, এখন বলছে পে করেছে অনলি ক্যাশ 1,500 টাকা, 1,500 টাকা পে করেছে, 5,000-এর মেশিন 1,500 পে করেছে, তাহলে আরো থাকে কত, আরো থাকে 3,500 টাকা। এই ব্যালেন্স টাকাটা তারা লোন করে পরিশোধ করেছে, তাহলে আমি তো পরিশোধ করে দিলাম কিন্তু আমার লোন তো থেকে গেল, ওটা ইনক্রিজ হলো, যেটা ঠিক আছে। এই এটা কোশ্চিন হয়ে গেল। 21-এর সেম সেম অলমোস্ট কাছাকাছি হচ্ছে কোশ্চিন। তারপরে ছোট ছোট কিছু কোশ্চিন আছে, এগুলো আমি গ্রুপে আপনাদেরকে অ্যান্সার দিয়ে দিব, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য নাম্বার কোশ্চিনটা আরেক আলোচনা করব, যাতে করে আপনারা আরো পারেন। আচ্ছা, এই পর্যন্ত যে আলোচনা করলাম আমি এটা আগে রিপিট করবো, রিপিট পর ফিডব্যাক আসলে ঠিক আছে। আচ্ছা, করি কোশ্চিন বলছে 21 নম্বর কোশ্চিনের শুরুতে বলছে যে স্টার্টেড বিজনেস উইথ 1,000, ব্যবসা শুরু করেছে, তাহলে কি হবে, ক্যাশও বেড়ে গেল 10,000, ক্যাপিটাল 10,000, কোন এন্ট্রি। আচ্ছা, এন্ট্রিটা হচ্ছে যে পেড রেন্ট, 600 টাকা রেন্ট পরিশোধ করেছি, ইনক্লুডিং 100 অ্যাজ অ্যাডভান্স। 600 টাকা আমি রেন্ট পরিশোধ করেছি, তার মধ্যে 100 টাকা অ্যাডভান্স আছে। রেন্ট এক্সপেন্স কত, 500 টাকা। তাহলে এই 500 টাকা, এই 500 টাকা এক্সপেন্সটা কি হয়, ক্যাশও কমে, ক্যাপিটাল 500, বাকি যে 100 টাকা আমি আরো টাকা আছে অ্যাডভান্স রেন্ট, এটা ফিউচারে এই 100 টাকা রেন্ট দিব, তখন এই 100 টাকা আর দিতে হবে না। তার মানে এটা অ্যাডভান্স, অ্যাডভান্স যে কোনো জিনিসই ফিউচারে বেনিফিট দেয়, তাই আমার অ্যাসেট, এই জন্য অ্যাডভান্স রেটটা অ্যাসেট সাইডে। ঠিক আছে, তাহলে রেট আমাদের কত হয়েছে, 500 টাকা। ঠিক আছে, প্রথমে আচ্ছা, তারপরে যেই আছে ক্যাশ থেকে আরো দিয়েছি 100 টাকা, মোট এই 100 চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে এন্ট্রি। তো আমি জাস্ট টোটাল টাকা কত, 500 এক্সপেন্সের আর 100 অ্যাডভান্স, 600 টাকা দিয়েছি, ক্যাশ থেকে 600 চলে গেল, ক্যাপিটাল থেকে রেন্ট এক্সপেন্স বিয়োগ হয়ে গেল, আর যে বাকি 100 টাকা থাকে সেটা অ্যাডভান্স রেন্টে যেয়ে জমা হয়ে গেল, রেন্ট হয়ে গেল। এটা আমাদের অ্যাসেট, ফিউচারে এটা বেনিফিট দেয়। ওকে, আচ্ছা, কোশ্চিন নাম্বার, আরেকটা কথা আপনাদেরকে বলি, অ্যাডভান্স কখন, এটা মাথায় রাখবেন, অ্যাডভান্স সবসময় অ্যাসেট সাইডে থাকে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন
নাম্বার এন্ট্রিটাতে, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার এন্ট্রি, আচ্ছা কারো যদি বুঝতে সমস্যা হয় আমি একটু এটাকে মার্ক করে দিই। তিন নাম্বার এন্ট্রিটাতে বলছে, আচ্ছা 3 নাম্বার এন্ট্রিটাতে বলছে যে কমিশন আউট 100, মানে 1000 করেছি আর বাকি আছে, তার মানে আমার টোটাল কমিশন টাকা হয়ে রিসিভ করতে, তার মানে এটা আমার ইনকাম, ঠিক আছে? কমিশন আমি এই ইনকামটা হচ্ছে পে হয়তো ঠিক আছে, রিসিভ করছি মানে আমি ইনকাম করেছি, রিসিভ হলে ইনকাম, পেমেন্ট আছে। আমি 1000 কমিশন কি দিবে, টাকা দিবে, তাহলে 1000 টাকা আমি হাতে পাবো, রিসিভ করব। কি রিসিভ করব? কমিশন রিসিভ করব। কত? 400 টাকায় কমিশন, এটা আছে। ফিউচারে আমি এই টাকাটা পাবো, ফিউচার বেনিফিট দেয়, সেটাই হলো অ্যাসেট, ঠিক আছে? তো আমার কমিশন ইনকাম কত? 1000 আর 400, 1400 টাকা কমিশন। কমিশন সব কোথায় যায়? ক্যাপিটালে যোগ হয়, ক্যাপিটালে যোগ হয়ে গেল। তাহলে এই আমার হয়েছে, এর মধ্যে ক্যাশ পেয়েছি 1000 টাকা, টাকা কমিশন রিসিভেবল। ওকে, এটা হচ্ছে 3 নাম্বার এন্ট্রি। এখন আমরা 4 নাম্বার এন্ট্রিতে যাব। হ্যাঁ, আচ্ছা 4 নাম্বার এন্ট্রিতে বলছে, দেখেন যে রিসিভ অ্যাডভান্স 800 টু কমপ্লিট অ্যান অ্যাসাইনমেন্ট। আচ্ছা, একটা যে কোনো কাজ সম্পন্ন করার জন্য অ্যাডভান্স, হ্যাঁ, তো অ্যাডভান্স ফিস নিলে কি হয়? অ্যাডভান্স ফিস নিলে আমাদের ক্যাশ বেড়ে যায়, ঠিক আছে? অ্যাডভান্স ফিস নেওয়াতে কি হয়েছে? আমার ক্যাশ বেড়ে গেছে, 800 টাকা আমি পেয়ে গেছি। ধরেন আপনাদের কাছে 1000 টাকা করে আমি পেয়ে গেছি, আমার ক্যাশ বেড়ে গেছে। সাথে সাথে আমার লাইবিলিটি, পুরা মাস যখন আমি পড়াবো তখন হবে আমার ফিস। আর এখন কি আছে? আনআর্নড ফিস আছে, মানে আমি এখনো আর্ন করি নাই। আর্ন আর দুইটা বিপরীত ওয়ার্ড, হ্যাঁ? আর্ন মানে উপার্জন করা, আর আনআর্নড মানে অনুপার্জিত, ঠিক আছে, যেটা এখনো উপার্জিত হয় নাই। তাহলে আমি যখন অ্যাডভান্স ফিস নিয়েছি, আমার ক্যাশ ঠিকই বেড়েছে, সাথে সাথে আমার লাইবিলিটিও বেড়েছে, মানে আমাকে এটা আর্ন করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হলো 4 নাম্বার এন্ট্রি। এখন 5 নাম্বার এন্ট্রিটা দেখেন, 21 নাম্বার কোশ্চিনে বলছে পেড সন্স স্কুল ফিস ক্যাশ। আচ্ছা, মালিক তার ছেলের ফিস দিয়েছে 300 টাকা অফিসের টাকা থেকে। তো আমরা আমরা মালিকের অ্যাকাউন্টিং, অফিসের অ্যাকাউন্টিং করি, কোম্পানির অ্যাকাউন্টিং করি। তো কোম্পানি থেকে যদি মালিক ব্যক্তিগত প্রয়োজনে বিজনেস থেকে বা কোম্পানি থেকে টাকা নিলে সেটা হলো ড্রয়িংস। ড্রয়িংসটাকে কোম্পানি এক্সপেন্স হিসাবে ট্রিট করে, ঠিক আছে? এক্সপেন্স, ক্যাশও কমে যায়, 300 ড্রয়িং, সুতরাং ক্যাশও 300 কমে গেছে, চলো 3, ঠিক আছে? হলো আমার 5 নাম্বার। আচ্ছা, আমি করে এবার এন্ট্রি কি বলছে? এই যে 4 এন্ট্রিতে আমি অ্যাডভান্স ফিস নিয়েছিলাম, যে কি কাজে আমি আপনাদেরকে পাবো, তাই তো আমি পাচ্ছি না, অসুস্থ হয়ে পড়ছে, যে ভাই পাচ্ছি না, তাইলে কি? তাইলে আমার ক্যাশ বেড়ে গেছে 100 টাকা, এই ক্যাশটা এখন হয়ে যাবে, ঠিক আছে, কমে যাবে। আর লাইবিলিটি, লাইবিলিটি আমি ক্যাশ আমার তাই নাই, হ্যাঁ, তাহলে জাস্ট এন্ট্রি, এন্ট্রি হবে, এখানে দুইটাই বেড়ে গেছিল, এখানে দুইটাই কমে যাবে। তাহলে কি দেখেন, দুই বেড়ে গেছিল, ক্যাশ বেড়ে যাওয়া মানে ক্যাশ প্লাস, লাইবিলিটি বেড়ে যাওয়া মানে লাইবিলিটি প্লাস, আর কমে যাওয়ার মানে কি? মাইনাস। ডিক্রিজ মানে কি? মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কেটে যাবে, এন্ট্রি শেষ, ঠিক আছে? 4 আর 6। এবার আমাদের এন্ট্রি, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট এন্ট্রি, এটার জন্যই আমরা মূলটা করছি, সেটা হলো 7 নাম্বার এন্ট্রি। এটা আপনারা যোগ দেন, আমাদের ক্লাসও শেষের পথে, এটা শেষ করে আলোচনাটা শেষ করব। দেখেন 7 নাম্বার কোশ্চিনে বলছে
6,000। একটা মেশিন কিনা হয়েছে যার দাম 5,000 টাকা। তাহলে আমরা কি করব, সবার আগে মেশিন আগে 5,000 টাকা আগে বসাই নিব, বসাইলাম। দিয়ে বলছে ওয়ানলি পেড 1,500, মাত্র 1,500 টাকা পরিশোধ করা হয়েছে। মেশিনের দাম ক্যাশ থেকে আমি পরিশোধ করেছি 1,500 টাকা। আচ্ছা, তাহলে থাকে কত? 5,000 দাম দিয়েছি, 15 কি থাকে 3,500 টাকা ব্যালেন্স টাকা। এই টাকাটা আমার কাছে নাই। আমি তখন লোন করেছি, লোন করে এই টাকাটা করতে হবে। তাহলে ব্যাংক লোন কত বেড়ে গেল? 3,500 টাকা বেড়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জার্নাল মানে ইকুয়েশন এন্ট্রি। আমাদের 21 নম্বর এন্ট্রি কমপ্লিট হলো। এটারও ছবি আমি আপনাদেরকে এখন দিয়ে দিব। এখন আমি আপনাদের সাথে একটু মূল কথা আলোচনা করি। আমরা মোটামুটি অনেকগুলো ইকুয়েশন করলাম, বাকিগুলো আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছি। আর 22-এর পরে যেগুলো আছে একেবারে ছোট ছোট, এগুলো আমি সব ছবি দিয়ে দিচ্ছি সলিউশন সহ। আপনারা নিজে নিজে ট্রাই করেন, কোথাও আটকে গেলে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন। আর ইকুয়েশন যদি ভালো না পারেন, আসলে জার্নাল এন্ট্রি আপনারা কেউ কখনো পারবেন না। ইকুয়েশন যে পারবে 99% ধরে নেন তার জার্নাল এন্ট্রি হয়ে গেল। নেক্সট ক্লাস থেকে আমরা জার্নাল এন্ট্রি করব এবং 3টা ক্লাসের মাধ্যমে আমরা জার্নাল এন্ট্রি কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। তারপরে আমাদের অনেক পড়া বাকি। তো আপনাদের কাছে আমার এইটুকুই বলার থাকে, আমরা 3 মাস একটা কোর্সের জন্য পেয়েছি, সেপ্টেম্বরে এক্সাম। প্রথম মাসে আমরা অ্যাকাউন্টিং এর যাবতীয় গ্রামার পড়বো, দ্বিতীয় মাসে আমরা অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা চ্যাপ্টার পড়বো, আর লাস্ট মান্থে যে আমরা বিভিন্ন ইয়ারের কোশ্চিনের সলিউশন গুলো করবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্ল্যান। আপনারা এটাতে সহযোগিতা করবেন, আর যতটুকু গাইডলাইন দেওয়ার যেভাবে করার আমি সেটা করব। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, দিনের পড়াটা দিনে করে ফেলবেন। এই যে এখন ক্লাস শেষ হবে, হওয়ার পরে 10-15 মিনিট একটু ফ্রেশ হয়ে আপনারা রাত্রে আরো 2 ঘন্টা পড়ে এটাকে কমপ্লিট করে ফেলেন। বিশেষ করে যেগুলো করালাম সেগুলো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিচ্ছি, সেগুলো দেখে দেখে তুলে নেন। তুললে নোটগুলো দেওয়া আছে, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এটি তুললে আপনারা বাকিগুলো করতে পারবেন। আর আমি 12 পর্যন্ত অ্যান্সার দিয়ে রেখেছিলাম, আজকে পরের গুলো একবারে শেষ 34 পর্যন্ত আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। আপনারা কাইন্ডলি এগুলো একটু পড়ে নিয়েন, কারো কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে জানায়েন। আর নেক্সট ক্লাসে আমরা জার্নাল এন্ট্রি শুরু করব। আচ্ছা, এখন যারা আছেন 1.5 মিনিটের মতো টাইম আছে, আপনারা একটু বলেন, এই যে ইকুয়েশন করলাম, কারো কোথাও কোনো যদি প্রবলেম থাকে, যার প্রবলেম আছে শুধুমাত্র সে কথা বলেন। আচ্ছা, আমার মনে হয় কারোই প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ, খুব ভালো খবর। আর আপনাদেরকে একটা কথা বলি, আমরা একদম বেসিক থেকে শুরু করেছি। এই বেসিক গুলা যার যত শক্তিশালী হবে, এটা ফাউন্ডেশনের মতো। যেমন ধরেন আপনি একটা 10 তলা বিল্ডিং করতে গেলে মাটির নিচে ফাউন্ডেশনটা কিন্তু একটু ভালো করতে হয়। যদি 20 তলা করতে যান, মাটির নিচে ফাউন্ডেশন আরো শক্ত করতে হয়। আর যদি 100 তলা করতে হয়, তাহলে মাটির নিচে ফাউন্ডেশনটা 100 তলার মতো শক্ত করতে হয়। আপনারা লাইফে কে কত দূর যাবেন এটা ডিপেন্ড করে আপনারা আসলে পড়াশোনার বেজ কতটুকু স্ট্রং করছেন। আপনারা যদি ইকুয়েশন অনেক স্ট্রং করতে পারেন, জার্নাল অনেক স্ট্রং করতে পারেন, তাহলে অ্যাকাউন্টিং আপনার স্ট্রং হয়ে যাবে। আর একবার অ্যাকাউন্টিং স্ট্রং যদি হয়ে যায়, তাহলে আপনি এই কর্পোরেট জগতে আপনাকে কেউ আর থামাতে পারবে না। ঠিক আছে, আপনি এখান থেকে সিএ করবেন, সিএমএ করবেন, সিএফএ করবেন, সিএস করবেন, যা খুশি করতে পারবেন, এবং কর্পোরেট জগতে আপনি একটা কিং হয়ে থাকবেন। ঠিক আছে, তো যাদের সেই রকম স্বপ্ন আছে, দেখতেছি নেট চলে গেছে, কখন চলে গেল?